আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শুধু যে বাংলাদেশ বাদ পড়েছে তাই না, ডক্টর ইউনূস সহ আরো 12 জন উপদেষ্টার এর সাথে সাথে কপাল পুড়ছে। প্রিয় বন্ধুরা, বার্মা অ্যাক্টের কথা মনে আছে? সেই যে বার্মা ইউনিফাইড থ্রু রিগোরাস মিলিটারি অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট 2022 সালে মার্কিন কংগ্রেসে এই অ্যাক্টটি পাশ করেছিল। একটু আপনাদের মনে করিয়ে দিই, আমি আগেও এটি নিয়ে কথা বলেছি। বার্মা অ্যাক্টটা হলো মূলত বর্তমানে মিয়ানমারের যে সামরিক জান্তা সরকার রয়েছে সেই জান্তা সরকারকে দুর্বল করে সেখানে একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনার জন্য আমেরিকার একটা প্রজেক্টে তারা সংসদে একটা অ্যাক্ট পাশ করেছিল। এবং সেখানে এই যে আমাদের যে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, রাখাইন স্টেটে যে আনরেস্ট, সেখানে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এই সব বিষয় কিন্তু এই বার্মা অ্যাক্টের মধ্যে রয়েছে। এবং বার্মা অ্যাক্ট মানে কাগজে কলমে এক কথা, আর এটা জিও পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট। এই মায়ানমার বঙ্গোপসাগর এই রিজিয়নে আমেরিকা তার উপস্থিতিটা নিশ্চিত করতে চায় এবং মিয়ানমারে তারা গণতন্ত্রের নামে ঢুকতে চায়। এবং আপনারা জানেন যে আরাকান আর্মি নিয়ে কি ঘটনা বাংলাদেশে ঘটেছে। এই আরাকান অ্যাক্টে বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে আরাকান আর্মিকে দিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে ফাইট করানোর একটা ঘটনা আপনারা জানেন। এবং এমন একটা অবস্থা হয়েছিল যখন আরাকান আর্মি প্রায় রাখাইন স্টেটের 2 বা 3টা টাউনশিপ ছাড়া অধিকাংশ জায়গা একটা সময় দখল করে নিয়েছিল। এবং এর সব কিছুর পেছনে ছিল আমেরিকা। এবং আমেরিকা চেয়েছিল যে বাংলাদেশের করিডোর, যে মিয়ানমারের সাথে যে করিডোর আছে সেই করিডোরটা ব্যবহার করে তাদের এই সাইডের সংগ্রামটা বা তাদের প্রজেক্টটা এগিয়ে নেওয়া। আপনাদের আরো মনে আছে যে গত বছর 13ই মার্চ জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশে এসেছিলেন 4 দিনের সফরে। এবং তিনি রোহিঙ্গা শিবিরেও গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি মানবিক সহায়তার করিডোর তারা চেয়েছিলেন, যাতে এই রাখাইন স্টেটে তারা বিভিন্ন রকমের সহায়তা পৌঁছে দিতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ডক্টর ইউনূস যদিও কমিটমেন্ট করেছিল আমেরিকার কাছে যে তারা সেন্ট মার্টিন দেবে, করিডোর দেবে, চট্টগ্রাম বন্দর দেবে, অনেক কমিটমেন্ট, মানে যা চাও নিয়ে যাও, বাংলাদেশটা তুমি নিয়ে যাও, আমাকে ক্ষমতা দাও। তো সেই জায়গাটায় কি হয়েছে, পরবর্তীতে দেখা গেছে যে বাংলাদেশ আর্মি বলেছে নো করিডোর, করিডোর দেওয়া যাবে না। আবার বলেছে যে করিডোর দিলে সেখানে আমাদের বাংলাদেশের ইন্টারনাল সিকিউরিটি রিস্ক আছে, করিডোর দিয়ে ড্রাগ স্মাগলিং হবে, আর্মস স্মাগলিং হবে, এসব মানে নানা রকমের সমস্যার কথা বলে সেনাবাহিনী এটিতে আগ্রহ দেখায়নি। এবং আপনারা জানেন তারপরে করিডোরের মানে টেকনাফে বিশেষ করে আরাকান আর্মির অনেক অ্যাক্টিভিটিস আছে। এখানে সামরিক মহড়ার নামে আমেরিকান আর্মি এবং আমেরিকান সশস্ত্র বাহিনী, ফায়ার ব্রিগেড অনেকেই এসেছিল। এবং পেকুয়া বাজারের কথা মনে আছে, আমি বলতাম যে পেকুয়া বাজারে একটা 19 তলা হোটেল করা হয়েছিল, যে হোটেলটার মালিক ছিলেন মুস্তফা মাঝি। সেই হোটেলটা মূলত করা হয়েছিল ওই এলাকায় বিদেশিদের থাকবে, একটা লাক্সারিয়াস হোটেল, যার নিচের তলায় পাব থাকবে, বার মানে পানশালা, উপরে থাকার রুম থাকবে। তো পরবর্তীতে সেই হোটেলটা কিছুদিন চালু ছিল কিন্তু এটা পুরো কমপ্লিট হয়নি। আর এই মাসখানেক আগে তো এটার মালিক মুস্তফা মাঝিকে তার বাড়িতে মৃত পাওয়া গেছে, মুস্তফা মাঝিকে হত্যা করা হয়েছে। অর্থাৎ এই যে আমরা করিডোর দেব বলে আমেরিকাকে যে আশ্বাস দিয়েছিলাম, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই সর্দার ইউনূস, সে এমন একটা লেজে গবরে পাকিয়ে ফেলেছিল যে আমেরিকা ছেড়ে দে মা, কে দেওয়াছে। সুতরাং আমেরিকা আলটিমেটলি তার বার্মা অ্যাক্ট এটাকে বাস্তবায়ন করার জন্য এই গত সপ্তাহে যে $121 মিলিয়ন ফান্ডটা দিয়েছে, এই ফান্ডটা মিয়ানমারের জন্য অ্যালোকেটেড, বাট এই ফান্ডটা মিয়ানমারের বর্তমান যে সামরিক সরকার আছে, জান্তা সরকার, তাকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে না। এই টাকাটা যাবে সীমান্তবর্তী 2টি দেশ ভারত এবং থাইল্যান্ডের কাছে, এবং বাংলাদেশ বাদ। এবং ভারত এবং থাইল্যান্ড কি করবে, এই টাকাটা নিয়ে তারা মূলত মিয়ানমারের যে সিভিল সোসাইটি আছে তাদের হেল্প করবে। তারা মিয়ানমারের ভেতরের গণতান্ত্রিক পরিবেশ, মানবাধিকার এগুলো নিয়ে কথা বলবে। মিয়ানমারের ভেতরে জান্তা সরকারকে দুর্বল করাটা কিন্তু এই বার্মা অ্যাক্টের
অন্যতম উদ্দেশ্য। সুতরাং মিয়ানমারের জান্তা সরকার বিরোধী যে গণতান্ত্রিক শক্তিগুলো আছে তাদের সহায়তা প্রদান করবে এই $121 মিলিয়ন অধীনে যে প্রজেক্টস গুলো হবে, এবং সেখানে ভারত এবং থাইল্যান্ড কাজ করবে। এছাড়া রোহিঙ্গাদের সহায়তার কিছু বিষয় আছে। এই রাখাইন স্টেটে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার সব আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালতে সেটি নিয়ে মামলা চলছে। গণহত্যার সপক্ষে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের একটা ব্যাপার আছে, সেটিও এই প্রজেক্টের আন্ডারেই হবে। সো মানে এখন দেখা যাচ্ছে যে আমেরিকা বাংলাদেশকে বাদ দিছে, এবং কেন ইন্ডিয়া, কেন থাইল্যান্ড? ইন্ডিয়া আপনারা জানেন যে আমেরিকার সাথে যে রিসেন্ট ডিফেন্স ডিলটা হয়েছে, ডিফেন্স ট্রিটিটা হয়েছে 10 বছরের, সেখানে কিন্তু ইন্দো প্যাসিফিক রিজিয়নের সিকিউরিটিতে ইন্ডিয়া এবং আমেরিকা পার্টনার। আর থাইল্যান্ডের সাথে আমেরিকা অনেকদিন ধরে এই সিকিউরিটি পার্টনার, তাদের সাথে অনেক রকমের লেনদেন আছে। তো বাংলাদেশের করিডোর দিলে যে ঝুঁকি, সেই ঝুঁকি তো থাইল্যান্ড এবং ভারতের সাথেও আছে, কারণ ভারত তো মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করে, থাইল্যান্ডও করে। কিন্তু তারপরেও ভারত এবং থাইল্যান্ড এই ডিসিশনটা নিয়েছে, এই প্রজেক্ট, এই ফান্ড তাদের কাছে গেছে, এর কারণ হলো তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্তটা নিয়েছে, ঝুঁকি ম্যানেজ করার একটা পলিটিক্যাল ডিসিশন তারা নিয়েছে, যেটা বাংলাদেশ নিতে পারেনি। এবং বাংলাদেশ নিতে না পারার কারণে এই যে $121 মিলিয়ন বা 1512 কোটি টাকার একটা ভাগ থেকেই যে শুধু বাংলাদেশ বঞ্চিত হলো তা নয়। এটি কেবল অর্থ নয়, বরং এটি হলো ইউনূস সরকারের উপর থেকে আমেরিকান আস্থা যে উঠে গেছে তার একটা ইন্ডিকেশন। এবং এর ফলে যেটা হবে যে এই এলাকায় যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বাংলাদেশ একটা নেতৃত্বের অবস্থানে ছিল, সেই জায়গাটা আর থাকবে না। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন, রোহিঙ্গাদের কাছে আসা বিদেশি সহায়তা, সবকিছু আগের মতো আর হবে না, এগুলো কমে যাবে। এবং রোহিঙ্গাদের ডক্টর ইউনূস বলেছিল এই যে রোজা আসতেছে, এই রোজার ঈদটা রোহিঙ্গাদের মিয়ানমারে করার কথা, তো সেইটা সুদূর পরাহত হয়ে যাবে। তো আমেরিকা এই যে ইউনূস যে ব্যর্থ হয়েছে, এর জন্য আমেরিকা ভীষণ দিলা। আমেরিকা ডক্টর ইউনূস সহ 12 জন উপদেষ্টার উপরে ক্ষুব্ধ এবং বলেছে যে তোমাদের দ্বারা কোনো কাজ হবে না, ইউ ওয়েস্টেড আওয়ার মানি, টাইম অ্যান্ড রিসোর্সেস। এদিকে ডক্টর ইউনূস যদি নির্বাচন হয়, যদি ক্ষমতা ছেড়ে আসলেই যায়, তার একটা আশঙ্কা রয়েছে যে তিনি চলে গেলে গ্রামীণ ব্যাংকে যে সারা দেশে ছড়ানো ছেটানো প্রায় 2500 গ্রামীণ ব্যাংকের যে ব্রাঞ্চেস আছে, সেগুলো কি হবে, এইগুলোর ভবিষ্যৎ নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। এবং তিনি এটি বলেছিলেন আমেরিকাকে যে তিনি চলে গেলেও গ্রামীণের ভবিষ্যৎ কি হবে। তো আমেরিকা কি বলেছে তার আগে আমি একটা ছোট্ট অতীতের কথা মনে করিয়ে দিই। যে খন্দকার মুস্তাকের কথা আপনাদের অনেকেরই মনে আছে, বঙ্গবন্ধুর খুনি। সেই খন্দকার মুস্তাক সে যখন জনসভা করতে গিয়েছিল ক্ষমতা হারিয়ে, তখন কিন্তু তার জনসভা আক্রান্ত হয়েছিল, তার জনসভায় বোমাবাজি হয়েছিল, সাপ ছেড়ে দেওয়া হয়েছিল। তখন সে খুব মাইন্ড করে, খুব কষ্ট দুঃখ নিয়ে আমেরিকান এম্বাসিতে গিয়ে বলেছিল যে আমি যে একটু পলিটিক্স করি, আমি তো তোমাদের জন্যই রাজনীতি করলাম, তোমরা আমার একটু সিকিউরিটিটা ইনশিওর করো। তো আমেরিকা বলেছিল যে তুমি রাজনীতি করবা, তোমার সিকিউরিটির দায়িত্ব তোমার নিজে। ডক্টর ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের এই অবকাঠামোগত নিরাপত্তার ইস্যুটা তুলেছে, তখন তাকে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তার। এদিকে অন্যান্য উপদেষ্টারাও কিন্তু ভীষণ স্যাড হয়ে গেছে এই ঘটনায়। বিশেষ করে ডক্টর খলিল, তিনি বলেছেন যে এই সরকারের জন্য, আমেরিকার স্বার্থ রক্ষার জন্য তিনি কি করেন। কিন্তু আজকে এমন একটা অবস্থা হয়েছে যে ডক্টর খলিলের এই দায়িত্ব থেকে চলে যাওয়ার পরে আমেরিকায় ফিরে যাওয়াটাও অনেকখানি ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, এটা যে কেবল একটা $121 মিলিয়ন প্রজেক্ট তা না, এটা আবার জিও পলিটিক্যালিও খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। এবং সেখানে ইন্ডিয়ার এবং থাইল্যান্ডের যে গুরুত্ব, সেই গুরুত্বের পাশাপাশি বাংলাদেশ ইজ নাও নো ওয়্যার। ডক্টর ইউনূস এদিকে ডিপি ওয়ার্ল্ডকে চিটাগাং পোর্ট দিবে বলেছে। চিটাগাং পোর্টে কিন্তু অলরেডি আনরেস্ট শুরু হয়ে গেছে এবং চিটাগাং পোর্টে প্রতিদিন লস হচ্ছে। সো ওই বিক্ষোভ, ওই অসন্তোষ কিভাবে নিয়ন্ত্রণ করে ডিপি ওয়ার্ল্ডকে কিভাবে এই চিটাগাং এর এনসিটি, এই নিউমারিং কন্টেইনার টার্মিনাল হ্যান্ডওভার করবে, সেটা তো সবাই জেনে গেছে 9 তারিখে একটা সিক্রেট ডিল এগ্রিমেন্ট হচ্ছে।
সেটা হচ্ছে আপনাদের প্রথম আলোয় কাগজে বেরিয়েছে, আমাদের এখানে টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে আমাদের এখানে একটা সেই সংক্রান্ত খবর করেছে। খবরটা হচ্ছে একটা সিক্রেট ডিল হচ্ছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এই জানুয়ারির মিডলে একটা হয়েছিল নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, কাউকে বলা যাবে না, পার্লামেন্ট আলোচনা করা যাবে না, পার্লামেন্ট বলে তো কিছু নেই। উনি সব এখন এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নিয়ে এখন কাউকে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করো না, কোনো জবাব চেয়েও না। এখন কাগজে যেটা বেরিয়েছে, আন্ডার সিক্রেট ডিল বাংলাদেশ সিক্স ট্যারিফ কাটস ফ্রম ইউএস আফটার বিগ উইন ফর ইন্ডিয়া। এটা বেরিয়েছে আমাদের 6 তারিখে। US and Bangladesh are reportedly set to sign a trade deal on February 9, just 9 days before election in Bangladesh, first since Sheikh Hasina ouster. দেখুন 6 তারিখে বেরিয়েছে। তো আমি এটার বাংলা করেছি, তাতে লিখছে, বাংলাদেশের সাধারণ নির্বাচনে মাত্র কয়েকদিন বাকি, দেশটির মনে হচ্ছে অন্যত্র নজর সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি নিশ্চিত করার দিকে। বাংলাদেশের নির্বাচনের মাত্র 9 দিন আগে ফেব্রুয়ারির উভয় দেশ একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে বলে জানা গেছে। দেশটির বাণিজ্য সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরের তারিখ নিশ্চিত করেছেন বলে জানা গিয়েছে, যেটা হচ্ছে 9 তারিখ। তবে যে বিষয়টি সকলের ভ্রু কুঁচকে গেছে তা হলো চুক্তির গোপনীয়তা। দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর মতে এই চুক্তির শর্তাবলী অজানা রয়ে গেছে এবং দেশটির সবকিছু গোপন রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি নন ডিসক্লোজার চুক্তি NDA স্বাক্ষর করেছে। আরো প্রশ্ন উত্থাপন করে যে বাণিজ্য চুক্তিটি এমন এক সময় চূড়ান্ত করা হয়েছে যখন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ন্ত্রণে রয়েছে এবং 12ই ফেব্রুয়ারি নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েকদিন পরেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সময়কাল শেষ হয়ে যাবে, ফলে গোপন চুক্তির বাস্তবায়ন দেখার আসল দায়িত্ব পরবর্তী সরকারের ওপরে বর্তাবে। ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাত্র 1 সপ্তাহ পরে এই চুক্তি চূড়ান্ত হতে চলেছে, যার অধীনে ভারতীয় আমদানির উপরে 18% শুল্কে নামিয়ে আনা হয়েছিল। তাহলে 18% বাংলাদেশে করা হয়েছে, ভারতে করা হয়েছে, বাংলাদেশের লোককে বলা হচ্ছে এবার এটা 15% করা হবে আমাদের এই চুক্তির মাধ্যমে। কিন্তু সেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কেন? প্রশ্নটা সেখানেই জাগছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কেন? আমাদের এখানে যে চুক্তি, যে কোনো দেশে কোনো চুক্তি কোনো দেশের সঙ্গে হলে পরে সেখানে পার্লামেন্টে একটা বিতর্ক হয়। এটা তো আর সেনা শাসিত দেশ নয়, এখানে একটা ডেমোক্রেসি হলেও, মানে এখন ডেমোক্রেসি নেই, তবুও অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করার একটা দরকার ছিল। কিন্তু কারোর সঙ্গে মোহাম্মদ ইউনূস কোনো আলোচনা করছেন না। তিনি যাওয়ার আগে বাংলাদেশকে শেষ বাঁশটা দিয়ে যাচ্ছেন, মানে আমি তো যাচ্ছি, তোদের যা বাঁশটা আমি দিয়ে যাচ্ছি, এই বাঁশ নিয়ে সারা জীবন তোরা ভুগবে। ব্যাপারটা হলো এইরকম, মানে আমি তো গেলাম, তোদেরকে মেরে গেলাম, এই লোকটাকে নিয়ে কি করা যায়? এখন এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি, তাতে যেটা থাকছে, তাতে প্রথম হচ্ছে বাংলাদেশ 15% নামিয়ে আনবে কি আনবে না ইউএস বাংলাদেশের ট্যারিফ, সেটা নিয়ে কোনো রকম নিশ্চয়তা কিন্তু ইউএস দেয়নি। কিন্তু ইউএস কে বাংলাদেশ একটা উপহারের ডালি সাজিয়ে দিয়েছে। উপহারের ডালিতে কি কি রয়েছে? রয়েছে চীন থেকে কোনো রকম অস্ত্র শস্ত্র যন্ত্রাদি ইত্যাদি, প্লেন, তারপর সমরাস্ত্র কিচ্ছু কেনা যাবে না। যা কিনতে হবে সমস্ত ইউএস থেকে কিনতে হবে এবং যে দামে বলবে সেই দামে কিনতে হবে। দ্বিতীয় হচ্ছে গুণগত মান পরীক্ষা। সব দেশে একটা গুণগত মান পরীক্ষা করে, যে মাল আসবে তার উপরে, ইউএস এর থেকে যে মাল আসবে তার গুণগত মাল কোনো পরীক্ষা করার কোনো ব্যবস্থা করা হবে না। তৃতীয় হচ্ছে
বাংলাদেশকে যে মাল পাঠানো হবে সেই মালের দাম ট্যাক্স শুদ্ধ 15 দিনের মধ্যে তা মিটিয়ে দিতে হবে, অথবা 15 দিনের আগে যে টাকা জমা করলে তবে সেই মাল আমেরিকা দেবে। এবং প্রতি মাসে একটা নির্দিষ্ট বেঁধে দেওয়া হয়েছে যে এত পরিমাণ মাল নিতে হবে। এখন বর্তমানে ইউএস এর সঙ্গে বাংলাদেশের যে ব্যবসাটা চলে সেটা হচ্ছে বাংলাদেশ আমদানি করে ইউএস থেকে $9 বিলিয়ন এবং রপ্তানি করে $2 বিলিয়ন। তার মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে গিয়ে আপনার ওই জামা কাপড়, পোশাক শিল্প। এখন পোশাক শিল্পের তো দফা রফা হয়ে গিয়েছে। এখন এই যে ডিলগুলো হয় না, এই ডিলগুলো কিন্তু এত তাড়াতাড়ি হয় না। আমাদের দেশের ডিলটা দেখুন আগস্ট থেকে টানাটানি হচ্ছে, এখনো পর্যন্ত ডিল হবে বলে বলছে মার্চের মিডলে হয়তো ডিল হলেও হতে পারে, যে খবরটা আমি দুপুরবেলা করলাম মার্চের মিডল হয়ে যেতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে গিয়ে আমাদের ঝপ করে ডিল হয়ে গেল। বহুদিন ধরে আলোচনা চলছে, আলোচনা হতে 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 তার এর আগে একবার উর্সুলা ফ্যান ডার লেয়েন এসেছিলেন একবার ভারতবর্ষে, তখন ওই ডিল নিয়েই কথাবার্তা হয়েছিল মোদির সঙ্গে এবং আমাদের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে। তো এইগুলো বহুদিন ধরে আলোচনা হয়, কিন্তু কোনো কিছু গোপন থাকে না, যা থাকে সরকার সামনে দেশের মানুষের সামনে তা উপস্থিত করে। কারণ টাকাটা দেবে কে? টাকাটা দেবে দেশের মানুষ। এখন যে চুক্তিটা কেন করছে, এক হচ্ছে ভারতের থেকে আমার ট্যারিফ নিচে সেটা একটা দেখানো, যেটা বাস্তবে হবে না। আর দ্বিতীয় হচ্ছে এই ডিপ স্টেটকে ধরে আমাকে এবার বার করো, আমি তোমাদের বাকিটুকু দিয়ে দিলাম, যতটুকু যা দেওয়ার দেশটাকে আমি তোমার হাতে বেছে দিলাম, সমস্ত কিছু তুমি কন্ট্রোল করো, আমি এখান থেকে আমাকে তুলে নিয়ে যাও, আমি এখান থেকে সেফ এক্সিট চাইছি। কারণ যদি নির্বাচন হয় তাহলে মোহাম্মদ ইউনূসের কোনো ক্ষমতা থাকবে না। তিনি এবার বসে বসে কি ঘন্টা বাজাবেন না, তিনি এখান দিয়ে কাটবেন। সেই কাটার পথটা যাতে ইউএস করে দেয় তার জন্য একটা গোপন ডিল করা হচ্ছে। এইবার পরবর্তী সরকার এসে বুঝবে সে কার্যকর করতে পারবে কি পারবে না, তার পক্ষে কতটা সম্ভব হবে কতটা সম্ভব হবে না। এখন এই যে আপনার ধরে নিলাম তর্কের খাতিরে 3% কমে গেল, 15% হলো। এবার আপনার মেন যেটা উৎপাদন সেটা হচ্ছে পোশাক শিল্প। পোশাক শিল্পের অর্ধেক তো জ্বালিয়ে দিয়েছেন, আপনার লোকজনই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। বাকি যেটুকু আছে সেটুকু টিকে আছে, কিন্তু আমদানি নির্ভর, তুলো আমদানি হোক, রেশম আমদানি হোক, যাই হোক না কেন সেটা হচ্ছে আমদানি নির্ভর। এবার হচ্ছে আপনার সমস্ত এই যে বন্দরগুলো ভারতবর্ষের সব তো স্থলবন্দর বন্ধ করে দিয়েছে, আপনাকে জাহাজে করে পাঠাতে হবে। এবার 10টা জিনিস একসঙ্গে হলে তবে তো হারমোনাইজ হয়। সবটা অনেক জিনিস 100টা হতে পারে, 50টা হতে পারে, সব জিনিস একত্র করলে এর মধ্যে যেমন আমদানি আছে, রপ্তানি আছে, ভাড়া রয়েছে, তারপরে তার ট্যাক্স রয়েছে, হাজার জিনিস রয়েছে। এই সমস্ত করে এই যে 3% কমানোর জন্য মোহাম্মদ ইউনূস যে 3% দেখানোর জন্য করছেন, সেটা দেখা যাবে আলটিমেটলি 30% হয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশের পোশাকটা আমেরিকাতে চলবে কি করে? যেখানে ভারত 18% এখনো পর্যন্ত ঠিক আছে, 18%-এ ভারত যদি পাঠিয়ে দেয় তাহলে পরে সেখানে 30% ট্যারিফ দিয়ে হবে কি করে? তারপর ভারত থেকে তো তুলো পাবে না, ভারত থেকে রেশম পাবে না, তাহলে পরে কোথা থেকে আনবে? সেও একটা খরচা। সব মিলিয়ে একটা অবাস্তব একটা ডিল সাইন করে বাংলাদেশটাকে একেবারে আমেরিকার হাতে সঁপে দিয়ে, বলা যায় আমেরিকার কলোনি করে দিয়ে ইউনূস এখন বিদায় নেওয়ার চেষ্টা করছে। এই মানুষটিকে আপনারা আটকান। যদিও ভোট উনি করে যেতে পারেন,
তাহলে এই মানুষটি কিন্তু দেশ থেকে বার হতে আপনারা দেবেন না। এটা আপনাদের দায়িত্ব। এই মানুষটিকে ধরে এই মানুষটিকে জেলবন্দি করে রাখার দায়িত্ব কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের। কারণ আপনাদের রক্ত বিক্রি করে দিয়েছে এই মোহাম্মদ ইউনূসকে যদি আপনারা ছেড়ে দেন, জানবেন আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে। যতক্ষণ মোহাম্মদ ইউনূস সিআই এর এজেন্ট আপনাদের হাতে রয়েছে, ততক্ষণ আপনারা আনপিস্ট করতে পারবেন, বাংলাদেশে আনপিস্ট করতে পারবেন। কারণ সিআই এর একমাত্র এজেন্ট হচ্ছে ইউনূসকে দিয়ে সমস্ত কিছু বলানো যাবে এবং ইউএস এর মুখোশ খুলে যাবে। সুতরাং ইউএস এর মুখোশ যদি খুলতে হয়, তাহলে একমাত্র বাংলাদেশের মানুষ পারে। ইউনূসকে আটকে দিন, ইউনূসকে আটকে দিয়ে ওকে জেলে ভরুন আগে, তারপরে পরবর্তী সরকারের কাজ হবে তারপর বিচার প্রক্রিয়া শুরু করা এবং ইউনূসকে দিয়ে স্বীকারোক্তি আদায় করা কি কি তুমি নন ডিসক্লোজার এগ্রিমেন্টে তুমি দিয়েছো। গাড়ি থেকে আরম্ভ করে সাধারণ পণ্য যা কিছু আসবে সমস্ত ইউএস থেকে আসবে, অন্য কোনো জায়গা থেকে আসবে না। এইটা আপনাদের ঘাড়ে যে একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, ইউএস এর যে রেট, সেই রেট আপনাদেরকে যে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই বোঝা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আপনারা কুঁজো হয়ে যাবেন, আপনারা মানে খুব অল্প বয়সে আপনারা বৃদ্ধ হয়ে যাবেন। আপনাদের বংশ পরম্পরায় এই যে আপনাদের গোলামির খাতায় নাম লিখিয়ে দিলেন ডক্টর ইউনূস, তাকে আপনারা ছাড়বেন না। যদি ছাড়েন তাহলে আপনাদের দুর্গতির শেষ থাকবে না।